আজকে তো ভূত চতুর্দশী, তার সঙ্গে আজকে আবার রবিবারও পড়েছে। তাই ভাবলাম ছুটির দিন যখন রয়েছে তো সবাই মিলে আজকে একটা দুবাইয়ের মন্দিরে যাব। এই মন্দিরে আগে একবার গেছিলাম, সেটা প্রায় নববর্ষের সময় গেছিলাম। তারপরে আর যাওয়া হয়নি। তো আজকে সারাদিনটা কিভাবে কাটালাম, কোথায় কোথায় গেলাম, আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাড়ির সব কিছু কাজ সেরে তারপর স্নান টান করে বেরোতে বেরোতে আমাদের একটু লেটও হয়ে গেছে। তার উপর আবার স্যাটারডে সানডে আমাদের এমনিতেই একটু সব কিছু লেটই হয়। আসলে সারা সপ্তাহ আমরা তিনজনেই সময় আর নিয়মে বাঁধা থাকি, তাই উইকেন্ডেগুলো আমরা সময় আর নিয়মের বিপরীতে চলি। এদিকে মন্দিরে যাব বলে পায়ে হাওয়াই চপ্পল পরেছি, কিন্তু আমি নিজের দেশে হাওয়াই চপ্পল পরে ঘুরতে একটু লজ্জা পাই, ওই লোকে কে কী মন্তব্য করবে সেই ভেবে। কিন্তু আমি দুবাইতে আসার পর শুধু মন্দিরে যাওয়ার জন্য না, বাড়ির থেকে দূরে কোনো সুপার মার্কেটে বা মলেও আমি নির্দ্বিধায় হাওয়াই চপ্পল পরে চলে যাই। তার কারণ এদেশে কে কী পোশাক আশাক পরলো আর কে হাওয়াই চপ্পল পরলো বা কে খালি পায়ে আছে সেই সব নিয়ে মন্তব্য করা তো দূরের কথা, কেউ দ্বিতীয়বার মুখ ঘুরিয়েও দেখে না সেই সব। তবে হ্যাঁ, বিশেষ বিশেষ কিছু জায়গা আমাদের সবার আছে যেখানে আমাদের পোশাক আশাক বা সাজগোজ নিয়ে খেয়াল রাখতেই হয়। তবে এদেশে যে শুধু আমি হাওয়াই চপ্পল পরে ঘুরে বেড়াই এমনটা নয়, এদেশে যারা স্থায়ীভাবে রয়েছেন তারা বেশিরভাগই এরকমভাবেই ক্যাজুয়ালি ঘুরে বেড়ান। আসলে আমার বলার উদ্দেশ্য এটাই যে বিদেশ মানেই সবার কাছে একটা ধারণা থাকে সব কিছু সাজানো গোছানো একদম পরিপাটি হবে, এমনটা কিন্তু নয়। মানুষ দেশে থাকুক বা বিদেশে, যে যেরকমভাবে থাকতে পছন্দ করে, মানে যে যেরকমভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবেই থাকে। তবে বিদেশে একটা জিনিস কিন্তু আছে, এখানে প্রচুর হাঁটাহাঁটি করতে হয়। তাই এই হাওয়াই চপ্পলের অন্যদিকে মানুষ বেশিরভাগ স্নিকার্স পরে। সাধারণ আমরা 12 মাসে যে সমস্ত ফ্যান্সি জুতো কিনে থাকি সেই সমস্ত জুতো কিন্তু মানুষ খুব কম পরে। কোনো পার্টিতে গেলে বা বিশেষ বিশেষ কোনো জায়গায় গেলে তখনই দেখেছি ফ্যান্সি জুতো পরতে। তাছাড়া ওই স্লিপার্স নয় স্নিকার্স, এই দুটোই মানুষ বেশি পছন্দ করেন পরতে। এখন দুবাইয়ের ওয়েদার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, আর গরমটা সে আগের মতন নেই। এখন বাইরে বেরোতেও বেশ ভালো লাগছে। এই অক্টোবরের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি অবধি দুবাইতে কিন্তু খুব সুন্দর ওয়েদার থাকে। মানে দুবাই ঘোরার এটা হচ্ছে একদম আসল সময়। আমরাও এই অক্টোবর থেকে এপ্রিল অবধি যা দুবাই ঘোরার ঘুরে নিই, তারপর একদম ঘরবন্দি। কারণ গরমকালটা দুবাইতে একদম মারাত্মক যাকে বলে। আমরা আজকে যে মন্দিরটায় যাচ্ছি সেই মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকখানি দূরে, তাই যখনই ইচ্ছে করবে চলে আসবো এরকমটা কিন্তু হয় না। ওই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে হিন্দু মন্দির, তার পাশেই রয়েছে গুরুদ্বারা, তার সঙ্গে এখানে চার্চও আছে। এই জায়গাটার নাম হচ্ছে জাবেল আলী। আর এই জাবেল আলী বলতেই সবাই এই মন্দির, গুরুদ্বারা আর চার্চ এই তিনটের কথাই বলেন। আর এই তিনটে একদম পাশাপাশিই রয়েছে। আগে মন্দিরে যাব, তারপরে এই গুরুদ্বারাতে আসব। আর এই দেখুন চার্চের কথা বলছিলাম, এই সেই চার্চ একদম মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে। আর সেই কারণে এখানে এত মারাত্মক ট্রাফিক হয়। আমরা গাড়ি রেখেছি কোন দূরে, মন্দিরের কাছাকাছি পার্কিং পাওয়া তো দূরের কথা, তাও এত বেলা করে এসছি, সকাল দিকে এলে তো আরও ভিড় থাকে। এই দেখুন, এটা হচ্ছে দুবাইয়ের হিন্দু টেম্পল। আপনাদেরকে ব্যাপস টেম্পল দেখিয়েছি যেটা আবুধাবিতে আছে, আর এটা হচ্ছে দুবাইয়ের হিন্দু টেম্পল। খুবই সুন্দর মন্দিরটা, আর খুব ভালোভাবে মেনটেনও করা হয়। তবে ভেতরে ভিডিও করা যাবে না বা ফটো তোলা যাবে না, সে কারণে বাইরে থেকেই আমি মন্দিরটা দেখাতে পারবো। এখানে সুন্দর জুতো রাখার ব্যবস্থা আছে। তবে এখানকার মন্দির মসজিদ সব জায়গাতে এরকমই ব্যবস্থা। আর মন্দিরের ভেতরে আছে হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থা। আর ভেতরে হরপার্বতী, রাধাকৃষ্ণ, গণেশ, লক্ষ্মীনারায়ণ, বালাজি অনেক ঠাকুর আছে। যদি কেউ পুজো দিতে চায় তাহলে ভেতরে মালা, পুজোর জিনিসপত্র সব কিছুই কিনতে পাওয়া যায়। আমরা এখানে একবার এসেছিলাম নববর্ষের সময়, তখনও ভীষণ ভিড় ছিল। পুজোর জায়গাটা হচ্ছে ওপরে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই পুজোর জায়গা। আর মন্দিরের ভেতরে অন্য আরেকটা সাইডে দীপাবলির জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, সঙ্গে ঠাকুরের গানও চলছে। তবে মনে হচ্ছে দীপাবলি উপলক্ষে এখানে কোনো প্রোগ্রাম হবে, কারণ হলের একটা সাইডে এরকম ডেকোরেশন করা আর অন্য সাইডটা একদম ফাঁকা, তবে ঘেরা রয়েছে। যাক, দুবাইতে বসে যে দীপাবলির স্বাদ পাচ্ছি এই অনেক ভাগ্যের ব্যাপার। এখানে প্রসাদ কিনতে পাওয়া যায়, তাই আমরা 1 প্যাকেট প্রসাদ নিয়েছি। আবার মন্দির থেকেও প্রসাদ দেওয়া হয়। যখন বেরোনোর সময় হয় মন্দির থেকে, একদম দরজার মুখে একজন দাঁড়িয়ে থাকেন, ওই দেখুন উনি দিচ্ছেন সবাইকে প্রসাদ। একদম সুন্দর করে প্যাকেট করা, ভেতরে আছে একটা করে মাইসোর পাক। আর মন্দিরের পেছন দিকটায় রয়েছে একটা নবগ্রহ মন্দির। কলকাতাতে তো প্রচুর নবগ্রহ মন্দির আছে, আর আমি সেখানে নিয়মিত যেতামও। দুবাইতে এসে যে এরকম একটা নবগ্রহ মন্দির পাবো আমি সত্যি কখনো ভাবিনি। এবার এখান থেকে যাব সোজা গুরুদ্বারা। এই এলাকাতে যারাই আসেন তারাই মন্দির, গুরুদ্বারা আর চার্চ মোটামুটি তিনটেতেই যাবার চেষ্টা করেন।
আজকে এখানে এসে হঠাৎ করে আমাদের মনে হয়েছে গুরুদুয়ারাতে গিয়ে লঙ্গরখানাতে খাবার খাবো। স্পন্দন গুরুদুয়ারাতে অনেকবারই গেছে, কিন্তু লঙ্গরখানাতে কীরকমভাবে খাবার সার্ভ করা হয় বা কীরকম খাবার থাকে সেই সব নিয়ে ওর কোনো আইডিয়া নেই। তাই ওর জন্যই আমরা আজকে লঙ্গরখানাতে সবাই খাবার খাবো। তবে দুবাইতে খাবার বানানো বা খাবার সার্ভ করা, সে মন্দির হোক, লঙ্গরখানা হোক বা কোনো রেস্টুরেন্ট, এই খাবারের হাইজিনের ব্যাপারে কিন্তু দুবাই সরকার ভীষণভাবে স্ট্রিক্ট। আমি ইন্ডিয়াতে দেখেছি বেশ কয়েকটা লঙ্গরখানাতে গিয়ে স্টিলের থালা, গ্লাস এই সমস্ত থাকে, যে বাসনগুলো খাবার পর নিজেদেরকে ধুয়ে দিতে হয়। আর দুবাইয়ের এই লঙ্গরখানাতে থালা, চামচ এই সমস্ত সব কিছু ডিসপোজেবল, আর তার সঙ্গে জলের পাউচ দেওয়া হয়। গুরুদুয়ারার ভেতরেও কোনো রকম ফটো বা ভিডিও করা অ্যালাউড নয় বলে আমি ভেতরে কোনো কিছু দেখাতে পারবো না। আর এই লঙ্গরখানার খাবারের যে কি টেস্ট সে বলে বোঝাবার নয়। আমাদের মন্দিরের ভোগের যেরকম অপূর্ব স্বাদ হয় ঠিক সেই রকমই। রুটি, জিরা রাইস, একটা সবজি, ডাল, তার সঙ্গে পায়েস, একদম ধোঁয়া ওঠা গরম গরম সব খাবার। কত কত মানুষ যে বসে খাচ্ছেন তার হিসেব নেই। যাই হোক, মন্দির, গুরুদুয়ারা সব কিছুই হলো। এখন এসেছি গাছ কিনতে। এতদিন তো ভীষণই গরম ছিল, তাই আমার গাছগুলো সব শুকিয়ে মরো অবস্থা। সেই জন্য এলাম গাছ নেব বলে। আল সাতবা বলে দুবাইতে একটা জায়গা আছে যেখানে এরকম প্রচুর নার্সারি আছে। আমরা প্রত্যেক সপ্তাহে এখানে আসি সবজি বাজার করতে, কিন্তু সপ্তাহের এত জিনিসপত্র কেনাকাটা করার থাকে যে গাছটা ঠিকঠাক সময় করে কেনা হয়ে ওঠে না।